নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে যে 3929 মামলা লিস্টেড ছিল, আপনাদেরকে সকালে ভিডিওতে বলেছিলাম যে 3929 মামলা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে একটা ভালো জাজমেন্ট আসার কথা, 95% চান্স রয়েছে তার ফাইনাল জাজমেন্ট চলে আসার কথা। তো সুপ্রিম কোর্টের আপডেট কিন্তু এই মুহূর্তে চলে এসেছে এবং ঠিক কী আপডেট উঠে এলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, তো আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে এবং অথেন্টিক নিউজ পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে ঠিক কী ঘটনা ঘটলো আজকে সুপ্রিম কোর্টে 3929 মামলা নিয়ে, আমরা এবারে দেখে নিই। তো বন্ধুরা, 3929 মামলায় প্রথমেই বলতে গেলে এটা কিন্তু 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল, যেটা 2014 প্রাইমারি ডেট থেকে, যেটা 2020 সালে হয়েছিল, সেখানে যে নন জয়নিং সিট পড়েছিল 3,929টি, যেটা আরটিআই মারফত কিন্তু বেরিয়ে এসেছে। বহু কাঠখড় পুরানোর পর পিটিশনাররা কিন্তু এই সিটটাকে প্রাইমারি বোর্ডের কাছ থেকে বের করে নিয়ে এসছে। কিন্তু প্রাইমারি বোর্ড তারা নিজেরা আরটিআই রিপোর্ট দিলেও পরবর্তীতে কোথাও গিয়ে তারা কিন্তু এই সিটে কোনোভাবে নিয়োগ দিতে চায় না। আমি আপনাদের সকালেই বলেছিলাম যে পর্ষদের তরফ থেকে কিন্তু বিভিন্নভাবে চালাকি করতে পারে, ওই জন্য ডিলে হতে পারে মামলাটা। তো আজকে এই মামলাটা কিন্তু ফাইনাল জাজমেন্ট হয়ে যেত, কিন্তু পর্ষদের আবারও কিছু চালাকির জন্য সেক্ষেত্রে কিন্তু মামলাটা পিছিয়ে গেল। আজকে বিচারপতি খুব ঠান্ডা মাথায় বিষয়গুলি শুনেছেন এবং বুঝেছেন, এবং সেক্ষেত্রে আমি বলবো 3929 মামলায় যারা পিটিশনার রয়েছে, যারা সিঙ্গেল বেঞ্চে পিটিশনার ছিলেন এবং যারা সুপ্রিম কোর্টে আইএ ফাইল করেছেন, তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই 3929 মামলা। তো এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার যে এই 3929 মামলায় মোট 3টা পার্টি হয়েছে। মূল যেটা মামলা, প্রথম যে মামলা হয় সেটা হচ্ছে আলী হোসেন মণ্ডলের যে মামলা হয়েছিল, এবং সেই মামলাকে কেন্দ্র করে তারপরে যে মামলাটা হয়েছিল সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে আলী হোসেন মণ্ডলের বিপক্ষে যে মামলা করা হয়েছিল। এবং এছাড়াও কিন্তু 2017 টেট পাসদের পক্ষ থেকে সাদেক বিশ্বাসের যে মামলা, এই 3টে ম্যাটার কিন্তু এসে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে বিচারপতি আজকে প্রাইমারি বোর্ডকে প্রথমে বলতে দেওয়ার সুযোগ দিয়েছিলেন। তো সেক্ষেত্রে প্রাইমারি বোর্ড তাদের বক্তব্য জানায়, যে প্রাইমারি বোর্ড প্রথমেই বলে যে এক্ষেত্রে কিন্তু তারা যোগ্য ক্যান্ডিডেট পায়নি, তারা যোগ্য ক্যান্ডিডেট না পাওয়ার জন্য এই সিটটাকে তারা ফাঁকা রেখে বাধ্য হয়। তো সেক্ষেত্রে তারা এক কথাই বলে দেয় যে এখন যারা যে সমস্ত নট ইনক্লুডেড ক্যান্ডিডেট, যারা নট ইনক্লুডেড হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা কিন্তু সকলেই অযোগ্য। প্রাইমারি বোর্ডের এই কথাই বলতে চেয়েছেন বোর্ডের আইনজীবী। তো সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে কী কী অর্ডার হয়েছিল এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে দেখানো হয়, এবং পর্ষদের তরফ থেকে শুধুমাত্র মূল যে মামলা আলী হোসেন মণ্ডলের যে 252 জনের যে মূল মামলা, সেই মামলাটিকেই কিন্তু দেখানো হয়। কিন্তু এক্ষেত্রে বিচারপতিরা কিন্তু তারা বিস্তারিত জানতে চান যে আর কোনো মামলা ছিল কি না এর সাথে, যে আলী হোসেন মণ্ডলদের যে মামলা জাজমেন্ট হয়েছিল, তো এই মামলার সাথে আর কোনো মামলা ট্যাগ ছিল কি না। তো সমস্ত বিষয়টা কিন্তু সিঙ্গেল বেঞ্চের আজকে পিটিশনারদের পক্ষ থেকে দেখানো হয় যে এর সাথে কিন্তু আরও 35টা মামলা ট্যাগ ছিল, এবং সমস্ত মামলারই 35টা মামলারই একসাথে সিমিলার রায় হয়েছিল, একই ডেটে রায় হয়েছিল। তো এক্ষেত্রে প্রাইমারি বোর্ডের কিন্তু কিছু বলার জায়গাটা থাকে না। এবং অপরপক্ষে 2017 প্রাইমারি ডেটের সাদেক বিশ্বাসের যে মামলাটা, সেই মামলা প্রসঙ্গে যখন বলতে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের যে যুক্তি, সেই যুক্তি কোর্ট কিছুতেই মেনে নেয় না। কেননা কোর্টের যিনি বিচারপতি রয়েছেন তিনি কিন্তু পরিষ্কার বলেন যে 2014 প্রাইমারি টেটের এই রিক্রুটমেন্ট, এটা 2017 টেটের ক্যান্ডিডেটদের কী করে ক্ষতি করতে পারে, এটা 2017 টেট ক্যান্ডিডেটরা কোনোভাবেই পেতে পারে না। এটা যেহেতু 2014 সালের ম্যাটার, তাই এটা কিন্তু 2014 ম্যাটারেই থাকছে। তো এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার, সাদেক বিশ্বাসের যে মামলাটা ছিল সেই মামলাটা কিন্তু পিছোপা হয়ে গেল, এই মামলার কিন্তু কোনো গুরুত্ব রইল না আর। তো এক্ষেত্রে শুধু দুটো পার্টি থাকলো এখন, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এবং আলী হোসেন মণ্ডল। তো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে বারংবার কিন্তু 252 জনের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আরও যে পিটিশনারগুলো রয়েছে, আরও যে আই ফাইলগুলো হয়েছে, সেগুলো কিন্তু কোনোভাবেই বোর্ডের তরফ থেকে সুপ্রিম কোর্টে আজকে উপস্থাপন করা হচ্ছিল না। কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে ওই বিষয়টা বিচারপতিদের কাছে তুলে ধরা হয়েছে, এবং বিচারপতিরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং সব মিলিয়ে কিন্তু আজকে একটা বিষয় পরিষ্কার যে পিটিশনারদের
একটা পাল্লা কিন্তু কোথাও গিয়ে ভারী হয়েছে। তো বিচারপতি খুব ঠান্ডা মাথায় আজকে বিষয়টি বুঝেছেন এবং এই মামলাটি আগামীকালকে কিন্তু আবার রাখা হতে পারে। আগামীকালকে হয়তো লিস্টেড থাকলে মামলাটি কিন্তু আবারও উঠতে পারে সামার ভ্যাকেশনের আগে। আর যদি আগামীকালকে মামলাটি না ওঠে কোনো কারণবশত, তাহলে কিন্তু মামলাটি একদম সামার ভ্যাকেশনের পরে অর্থাৎ জুলাই মাসের দিকে চলে যাবে। তো সেক্ষেত্রে আগামীকালকে হয়তো মামলাটি না ওঠার চান্স বেশি, তবে মামলাটি যদি উঠে তবে সেক্ষেত্রে কিন্তু হয়তো একটা জাজমেন্ট আসলেও আসতে পারে। আর এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে কী নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 3929 প্রসঙ্গে, সেই বিষয়টি কিন্তু আজকে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ভালো করেই বিস্তারিত আলোচনা করেন পিটিশনারদের আইনজীবীরা। এবং সেক্ষেত্রে বিচারপতিরা কিন্তু পরিষ্কার এই বিষয়টা বুঝতে পারেন যে এই নিয়োগে এই যে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু 3,929টি ভ্যাকান্সিতে আরও অনেক পিটিশনার রয়েছে, অনেক ফাইল রয়েছে এবং যেগুলো ফাইলের কিন্তু অলরেডি জাজমেন্ট হয়ে গিয়েছিলো, নিয়োগের অর্ডার হয়েছিল, কিন্তু তবুও প্রাইমারি বোর্ড চালাকি করে সেগুলোকে নিয়োগ দেয়নি। তো দেখা যাক আগামীকালকে মামলাটি যদি লিস্টেড থাকে তাহলে কি হয় এবং ঠিক কী ঘটনা ঘটে এবং পিটিশনাররা আদৌ নিয়োগ পায় কিনা, এটা কিন্তু দেখার। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।